তার প্রথমত হলো যে আপনি আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের আদালত, আওয়ামী লীগের বিচার ব্যবস্থা আপনি আওয়ামী লীগকে বিচার করবেন? এটা তো হয় না, এটা তো হয় না। ফলে আমি মনে করি তারা যেভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, বিশেষত আমি মনে করি যে তাজুল ইসলামকে যেভাবে সরানো হয়েছে, এর দ্বারাই আমরা বুঝতে পারছি যে বিচারটা আসলে হবে না, এক নম্বর। দু নম্বরটা হচ্ছে এই যে আপনি যারা আয়নাঘর করেছে, যেসব সেনাবাহিনীর যারা, আপনার খেয়াল আছে কি না যে তাদেরকে বাইরে আনারটা আমি পছন্দ করি নাই। আমি যে স্ট্র্যাটেজিক্যালি রং, আপনি যদি বিচার করতে চান তাহলে বিচার করার কথা ছিল ওয়াকারুজ্জামান সাহেবের, আমাদের যিনি সেনা প্রধান ছিলেন, কারণ সেনা আইনেই তাদের বিচার হতে পারত, কিন্তু তিনি সেটা করেননি এবং তারা বলা সত্ত্বেও তিনি সেটা করেননি। তার কেন বিচার হওয়ার দরকার ছিল? জি, তার কথা তো বলি না, এটা তো সেনা আইনে তো এদের প্রত্যেকের বিচার হওয়ার কথা। কেন কেন? কারণ আমাদেরকে জানতে হবে যে এরা কমান্ডের পালন করেছিল কিন্তু তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছিল। আপনি তো মিলিটারিতে নিজস্ব শৃঙ্খলা আছে, তার তো একটা আইন আছে, বিদ্যমান আইন তো আছে। তো আপনি সেনা শাসন, সেনা যে মিলিটারি আইনে তাদের বিচার হলো না কেন? এটা আপনি তো দেখুন, যদি আপনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বা আমাদের যে এই সেনাবাহিনীকে যদি আপনি সম্মানের জায়গা আনতে চান, তাহলে তো আপনাকে এই বিচার করতেই হবে। কারণ সৈনিকেরা তো এই অন্যায় করে নাই। আপনি অনেক জেনারেল আছেন আমাদের, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা নিঃসন্দেহে নিরস্ত্র মানুষকে হত্যা করবেন না। এটা যে কোনো সেনাবাহিনীর বা সৈনিকের মর্যাদার সর্বোচ্চ ব্যাপার হচ্ছে নিরস্ত্র মানুষকে আপনি কখনো হত্যা করবেন না। এটা হচ্ছে সৈনিকের মর্যাদার প্রশ্ন। ফলে সৈনিকের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্যে সেনা প্রধানের উচিত ছিল প্রথম সামরিক আইনে তাদের যে ট্রাইব্যুনাল বা মিলিটারি ট্রাইব্যুনালে সেখানে বিচার করা, তারা সেখানে বিচার করেন নাই। তারপরে ছিল যে ট্রাইব্যুনালটা যেটা তৈরি হয়েছিল আপনার এর আগে যে উপদেষ্টা সরকারের অধীনে, সেই ট্রাইব্যুনালের যে বিচারটা চলছিল সেই বিচারটা তারা করে নাই। ফলে এই বিচারের কথা শুনতে আমাদের কোনো লাভ নাই, বিচার তো হবে না। আমি বলতে পারি আপনাকে, এটা আমি বলে যাচ্ছি অ্যাজ এ পাবলিক রেকর্ড, যে এটা বিচার কখনো হবে না। এবং শুধু তাই নিয়ে তার সঙ্গে আরেকটা যুক্ত করছে যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে স্টেবিলাইজেশন ফোর্স, আপনি যদি দেখেছেন তো যে গাজাতে একটা স্টেবিলাইজেশন ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন মুসলিম দেশ থেকে নিয়ে তারা একটা স্টেবিলাইজেশন ফোর্স বানাচ্ছে, যেটা উদ্দেশ্য হলো গাজাকে ফিলিস্তিন কেটে রিয়েল এস্টেট বানানো। তো সেই প্রক্রিয়ার মধ্যে আপনি বাংলাদেশ অন্তর্ভুক্ত। খলিল রহমান সাহেব তার কিন্তু মেইন নেগোসিয়েটর, বুঝতে পেরেছেন তো? তো তার মানে হলো এখান থেকে যাদের বিচার হবে না তারা কিন্তু ওই স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন। ফলে এর সঙ্গে ভূ রাজনীতি জড়িত, ব্যাপারটা তো সহজ না। ফলে সেই স্টেবিলাইজেশন ফোর্সে তারা, আমি তো অনেকবারই প্রশ্নটা তুলেছি, তো সেনাবাহিনীর তরফ থেকে তো তারা কোনো বক্তব্য দেন নাই যে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন কি দেবেন না। খলিল রহমান সাহেব এর আগে ছিলেন কি আপনার উপদেষ্টা সরকারের তিনি ছিলেন, তো সেখান থেকে তিনি চলে গেলেন হঠাৎ করে বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, এখন তিনি জাতিসংঘে চলে গেছেন। তো আমরা তো বুঝতে পারছি এটার সঙ্গে ভূ রাজনীতি জড়িত। ফলে এই বিচারটা তো হবে না। আপনি মানবাধিকার কমিশন, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যতই রিপোর্ট লেখুক, প্রমাণ তো ওখানের মধ্যে আছে, প্রমাণ তো আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটা তো অলরেডি তদন্ত হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত রয়েছে, তাহলে বিচার হচ্ছে না, বিচার হবে না। এটা হওয়ার তো কোনো দেখছি না আমরা কোনো। আপনি জিও পলিটিক্সের কথা বলছিলেন, ভূরাজনীতি। আমি জিও পলিটিক্স, সেক্ষেত্রে তাহলে অঙ্কটা কি? তাহলে তাদের ভূরাজনীতির কথা বলছি। জি, ভূরাজনীতির ক্ষেত্রে অঙ্কটা কি? তাদেরকে তারা আওয়ামী লীগকে সেভ করবে কেন? কি কারণে? কি লাভ তাদের? এটা তো আওয়ামী লীগ আর বিএনপির ব্যাপার না, এটা হচ্ছে যে গ্লোবাল যে পাওয়ার, সে তো তার কাছে তো এখন এই রাষ্ট্র, বিশেষত বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো তাদের ইনস্ট্রুমেন্ট। আমাদের তো রাষ্ট্র বলে কিছু নাই, আমরা তো বানাতে পারলাম না রাষ্ট্রটা। আমরা 72-ও তো রাষ্ট্র বানাতে পারিনি, আমরা এতদিন পর্যন্ত কিন্তু সেই রাষ্ট্রটা বানাতে। এখন গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল, সে রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাশালী। আপনি দেখুন, রাষ্ট্র যখন আইন করে, ধরুন ক্যাপাসিটি পেমেন্টের আইন করে, যে ধরুন আপনি খুব সহজ করে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ব্যবসা করতে চান, বিনিয়োগ করতে চান, প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি মুনাফা করবেন, এই তো নিয়ম। এটাকে তো আমরা প্রতিতন্ত্র বলি। আপনি অবাধ বাজার ব্যবস্থা বলছেন, কিন্তু আপনি একটা ব্যবস্থা করছেন ক্যাপাসিটি পেমেন্টের নামে, যে আপনি যদি এই বিদ্যুৎ উৎপাদনের শুধুমাত্র যদি আপনি একটা স্থাপনা বসান, আপনাকে ক্যাপাসিটির জন্য আমাকে রাষ্ট্র থেকে টাকা দিতে হবে। এটা কি প্রতিযোগিতা নাকি আপনি লুটপাট? তাহলে রাষ্ট্র তো লুটপাটের যন্ত্র হয়েছে।
রাষ্ট্র যে লুটপাটের যন্ত্র হয়েছে এবং লুটপাটকারী যে শ্রেণীটা যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে দাবি করে, এদের সঙ্গে তো আপনার ধরুন আজকে সেনা বাহিনী বলুন, মানে কিছু কিছু জেনারেল কথা বলছি, এবং একই সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে সকল কর্পোরেট স্বার্থ এটা জড়িত। ফলে আপনি এখান থেকে কী করে বেরোবেন? এটা তো জনগণ তো সেখান থেকে বেরোবার চেষ্টাটা করেছিল 5 তারিখে, এটা তো 8 তারিখে বন্ধ হয়ে গেছে ওটা। এটা তো আমি সারাক্ষণই বারবারই বলছি ওটা। ফলে ওটা সম্ভাবনা 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে ওটা 8 তারিখে শেষ হয়ে গেছে। 8 তারিখটা ছিল সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটেছে। আপনি পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রেখে আপনি এখন ট্রানজিশনের মধ্যে আছেন, যাতে আপনি আবার ওই পুরনো কর্পোরেট লুটপাটের জায়গায় আপনি যেতে পারেন। ফলে শুধুমাত্র যে আপনার যারা এই অপরাধ করেছে তাদের তো বিচার তো হবে না, এমনকি যারা লুটপাট করেছে তাদেরও বিচার হবে না। আপনি অ্যাসেট রিকভারির কিছু হয়নি। শেখ হাসিনার তো বিচার হয়েছে, এটা কার্যকর হবে না? কি বিচার হয়েছে? তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, ফাঁসির রায় কার হয়েছে? ফাঁসির রায় হয়েছে? শেখ হাসিনার। তো সে ফাঁসির রায়টা যে আপনি শুনুন, কিছু কিছু বিচারটা হচ্ছে যে আপনার লোক দেখানো। আপনি ফাঁসির রায় হয়েছে, এখন কিন্তু অ্যাপিলের হাসিনার আদালতে অ্যাপিল করার সুযোগ কিন্তু আছে। আপনি ভাববেন না যে অ্যাপিল করতে পারছেন। শুধু তাই না, ইতিমধ্যে আপনি কি দেখছেন, রংপুর নিয়ে তৎপরতা চলছে, ঠিক না? দিল্লির যে তৎপরতা রয়েছে, ফেনী নিয়ে তৎপরতা চলছে। আপনি পুরো গল্পটা তো তৈরি হচ্ছে ইতিমধ্যে, আপনি তো দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমে গল্পটা তৈরি করা হচ্ছে। আপনি হঠাৎ করে কথা নেই বার্তা নেই আপনি একটা বিশাল রাম মূর্তি, আমি এটার বিপক্ষে না, আমি বলছি আপনি রাম মূর্তি করতেই পারেন, সমস্যা নেই আমার কোনো। কিন্তু আপনি বাংলাদেশে ঠিক রংপুরে কেন? আপনি রংপুরে হতে হবে কেন? তাহলে এই যে ব্যাপারগুলো, বা আপনার ধরুন এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন ভারতের জন্য, এটা একমাত্র ফেনীতে হতে হবে কেন? বা আপনার যে ফেনী নদীর উপরে আপনি হঠাৎ করে আমরা একটা ব্রিজ বানালেন যেটা কোনো উপযোগিতা নাই, সেখানে ট্যাঙ্ক আসতে পারে, 2টা ট্যাঙ্ক পাশাপাশি আসতে পারে, তা আপনি এগুলো কী করে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা তো করতে হবে আপনাকে। তারা সেই কারণে আমি মনে করি না বাংলাদেশ কোনোভাবেই একটা ভালো জায়গা আছে, আমরা আরো বড় ধরনের গর্তের মধ্যে ঢুকে পড়ছি। তাহলে আপনার যে কথা আমি শুনলাম তাতে কি আওয়ামী লীগ আবার ফিরে আসবে? শেখ হাসিনা তো আবার বলছেন যে তিনিও ফিরে আসবেন এবছরে। না না, সেটা ভিন্ন শুনুন, সেটা ভিন্ন করছেন। এটা তো ধরুন আজকে ট্রাম্প সাহেব মনে করেছিল তিনি ওই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসতে পেরেছেন তার স্ত্রী সহ, উনি খুব অতি সহজে ইরানে জিতে যাবেন। তো ইরানেতে তিনি জিতেন নাই। এটা তো ভূরাজনৈতিক বাস্তবতা কোন দিকে যে আমরা জানি না। আমি মনে করি যে আমাদের জন্য একমাত্র ভরসার জায়গা হলো এই যে ইরান এই যুদ্ধে অন্তত জিতেছে, মোরালি জিতেছে, এবং দেখিয়েছে যে একটা এই শক্তির বিরুদ্ধে, যারা জায়নিস্ট শক্তি, যারা আমাদের মতো, শুধু আমাদের মতো না, তৃতীয় বিশ্বের সমস্ত দেশকে যারা শাসন এবং শোষণ করছে, এদের বিরুদ্ধে দাঁড়াবার আন্তর্জাতিক শক্তি আছে। ফলে আমরা একেবারে ভরসাহীন হব এটা আমি মনে করি না। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমি মনে করি না এরপরের লড়াইটা এই আমাদের রাজনৈতিক সীমানার মধ্যে হবে। এটা উপমহাদেশের সমস্যা আকারে হাজির হচ্ছে ক্রমশ, এবং এই উপমহাদেশের সমস্যা আকারে এটাকে ঠেলে দিচ্ছে কিন্তু দিল্লি, আমরা না। দিল্লি নিজেই কিন্তু নিজের পায়ে কুড়াল মারছে ক্রমাগত একটার পর একটা। কারণ দিল্লির উচিত ছিল পুরো উপমহাদেশকে নিজের সঙ্গে রেখেই একটা অর্থনৈতিক উন্নয়নের পথে এগোনো। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিভিন্ন রকম মেরুকরণ ঘটছে সেখানে অর্থনৈতিক বিকাশের পথে যাওয়া, দিল্লি কিন্তু এই কাজ করছে না। দিল্লি যেটা করতে চাইছে সেটা হচ্ছে এই যে তার যে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তার যে নীতি, প্রত্যেকটা মসজিদের তলায় আপনি শিবলিঙ্গ খুঁজতেছেন, তার এই যে নীতি, এই নীতির কারণে সে তার নিজের যে পলিটি বলি আমরা, মানে যে রাজনৈতিক শরীর, একটা সমাজের যে তার একটা বিরোধ থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, তারপরে তার একটা রাজনৈতিক শরীর আছে, ও রাজনৈতিক শরীরটাকে সে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। ফলে এখান থেকে দিল্লি কী করে বেরিয়ে আসবে এই হিন্দুত্ববাদের এই নিগড় থেকে, এটা আমার জানা নেই। এটার একমাত্র ঘটনাটা ঘটতে পারে উপমহাদেশের নতুন মানচিত্র এইদিকে যাচ্ছে। নতুন মানচিত্র বলতে আপনি কি বলছেন? আমি জানি না, আপনি তো এটা তো আপনি আজকে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আগের মতো আছে? না না, তো ফাইন। তাহলে আমি তো এর আগে যদি পুরনো লেখা আমার পড়েন, আমি বারবারই কিন্তু বলেছি যে মানচিত্র কিন্তু বদলাচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র যদি বদলাতে পারে তাহলে উপমহাদেশের মানচিত্র বদলাবে। ইটস এ ম্যাটার অফ টাইম। আমরা যদি এটা সম্পর্কে ঠিক দূরদর্শিতা থাকে তাহলে তো আমরা 5ই আগস্টের পরে আমরা আমাদের স্বার্থটা আমরা দেখতাম। আপনি আরেকটা আমি এর সঙ্গে অ্যাড করি আপনাকে, তাহলে আপনি তাড়াতাড়ি বুঝবেন। বাংলাদেশে ভারত বিরোধী একটা রাজনীতি আছে। আমরা জানি না, কথা আমরা দিল্লির আধিপত্য, দিল্লি না ঢাকা বলছি। আচ্ছা, আপনি কি এভাবে কি আমরা বলি কি ওয়াশিংটন না ঢাকা বলি? না। তো কেন? কেন?
আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তাহলে দিল্লি ঠিক আছে, দিল্লিকে আমি আধিপত্য চাই না, তাকে মার্কিন আধিপত্য চাই আমি উপমহাদেশ? খুব সহজ প্রশ্ন। তো আপনি বাংলাদেশ তো ইতিমধ্যে মার্কিন বলয়ে ঢুকে গেছে, আপনি তো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, তো সহজ না তো। এটা তো এমন না যে যাতে আপনি এই বন্ধুর সঙ্গে যাচ্ছেন, কালকে এই তোর সঙ্গে আবার খবর নাই চলে যাব। এর সঙ্গে ইকোনমিক ইন্টারেস্ট, জিও পলিটিক্যাল ইন্টারেস্ট, চায়না কন্টেনমেন্ট করার পলিসি, আবার একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা পলিসি, বার্মা অ্যাক্ট। আপনি ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনি মায়ানমারে, আপনি ঠেকাবেন কী করে? ফলে এই পুরো ব্যাপারটাই একটা আন্তর্জাতিকভাবে যদি তাকাই, ভূরাজনৈতিক বাস্তবতার দিকে তাকাই, এটা একটা আঞ্চলিক প্রশ্ন আকারে আসতেছে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া। আপনি